হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ একটা কেমিস্ট্রি বা রসায়নের ক্লাস। আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম না পর্যায় সারণী শুরু করেছিলাম। তার যে পর্যায়গত ধর্ম সেগুলো আজকে আমি তোমাদেরকে পড়াবো। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, যে কোনো পরীক্ষায় হোক। রেলের জন্য তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, রেলওয়ের পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, বাকি যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে একটা দুটো প্রশ্ন আসবেই আসবে। আজকের ক্লাস থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। ভালো করে ক্লাসটা দেখো, ক্লাসটা বোঝার আছে। ঠিক আছে, বিষয়গুলো বুঝতে হবে। এখানে মুখস্থ সেরকম খুব একটা বিষয় নেই, বুঝতে হবে। দেখো, শুরু করছি। দেখো, এটা আমি আধুনিক পর্যায় সারণী এঁকেছি বোর্ডে, আধুনিক পর্যায় সারণী। এরপর আমি এই পর্যায় সারণীর যে পিরিয়ডিক প্রপার্টি বা পর্যায়গত যে ধর্মগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। কি প্রথম যে ধর্মটা আছে সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, কোনো একটি মৌলের পরমাণুর ব্যাসার্ধ, ঠিক আছে, সেটা আমার পিরিয়ড বরাবর, মানে বাঁ দিক থেকে ডান দিকে কি হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়, উপর থেকে নিচে কি হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়। ঠিক আছে, এটা পিরিয়ড বরাবর, পর্যায় বরাবর, উপর থেকে নিচে হচ্ছে শ্রেণী বরাবর। ঠিক আছে, দেখো পারমাণবিক ব্যাসার্ধ আমি বাম দিক থেকে যত ডান দিকে যাব তত কি হবে, হ্রাস পাবে। আর এই কালিটা দেখি, তত হ্রাস পাবে। পারমাণবিক ব্যাসার্ধ বাঁ দিক থেকে ডান দিকে যত যাব তত হ্রাস পাবে, আর উপর থেকে নিচের দিকে যখন যাব তখন সেদিকে কি হবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে দেখো, ধরো যে কোনো একটা গ্রুপের কথা বলি, যেমন ধরো 2 নাম্বার গ্রুপ কি আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই 7 নাম্বারের যে পর্যায় আছে এটা অতটা মনে রাখার প্রয়োজন নেই, কারণ এখানে বেশিরভাগই তেজস্ক্রিয় মৌলগুলো আছে। ঠিক আছে, আমি 6 পর্যন্ত বেশিরভাগ মনে রাখার চেষ্টা করব। কি কি আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এদের কি বলছি, পারমাণবিক ব্যাসার্ধ তোমাকে যদি বলে যে দ্বিতীয় গ্রুপের পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে বেশি কার, তখন তুমি কি বলবে, এই যে বেরিয়াম। আর উপর থেকে নিচে বৃদ্ধি পায়, সব থেকে কম কার, বেরিলিয়াম। ক্লিয়ার? ক্লিয়ার? এরপর দেখো, আমি যদি পর্যায় বরাবর যাই, পর্যায় বরাবর ধরো সাপোজ আমার এইটা, ঠিক আছে, 2 নাম্বার পর্যায়ে কি আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। ঠিক আছে, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়, হ্রাস পায়। তার মানে সব থেকে ছোট পারমাণবিক ব্যাসার্ধ বা সবচেয়ে কম পারমাণবিক ব্যাসার্ধ কার, নিয়নের গ্রুপ এই দ্বিতীয় পর্যায়ে। আর সব থেকে বড় কে, না লিথিয়াম। ক্লিয়ার? বোঝা গেছে পারমাণবিক ব্যাসার্ধ। এরপরে দেখো, জানবো আমরা আয়োনাইজেশন শক্তি। তার প্রথমে আগে জানতে হবে যে আয়োনাইজেশন শক্তি কাকে বলে। আয়োনাইজেশন শক্তি কাকে বলে না, কোনো একটি পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে যে দুর্বল ইলেকট্রনটি থাকে তাকে তার নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে ন্যূনতম যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, এই ব্যাপারটা আমি ভালো করে ছবি এঁকে বোঝাচ্ছি যদি বুঝতে না পারছো। দেখো, ধরো এটা হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াস, এখানে পজিটিভ আধান থাকে, তাকে ঘিরে কি থাকে, ইলেকট্রন থাকে। প্রথম কক্ষে দুটো, দ্বিতীয় কক্ষে ধরো মনে করো এখানে একটা আছে, তার মানে এটা হচ্ছে লিথিয়াম, ধরো 3। এই যে লিথিয়ামের এই যে দুর্বল ইলেকট্রন, যেটা বাইরের কক্ষে ইলেকট্রন, এই একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে, মানে ইনফিনিটিভ দূরত্ব, মানে কি, এই যে প্লাস যে আধান সে নিউক্লিয়াসের আকর্ষণ বলের বাইরে নিয়ে যেতে ন্যূনতম যে পরিমাণ শক্তি লাগবে, ন্যূনতম সবচেয়ে কম পরিমাণ যে শক্তি দিয়ে এটাকে নিয়ে যাওয়া যাবে তাকে বলবো আয়নাইজেশন শক্তি। বোঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে দেখো যে পর্যায় সারণীতে এটা কিভাবে চেঞ্জ হয়। দেখো, পর্যায় সারণীতে আয়নাইজেশন শক্তি যত তুমি বাম দিক থেকে ডান দিকে যাবে, আয়নাইজেশন শক্তি কি হবে, বাম দিক থেকে যত ডান দিকে যাবে আয়নাইজেশন শক্তি তত বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর যদি ওপর থেকে নিচের দিকে যাও তাহলে কি হবে, আয়নাইজেশন শক্তি হ্রাস পাবে। তাহলে কি, দেখো এটা লিখছি, বাঁ দিক থেকে ডান দিকে কি হবে, আর উপর থেকে নিচে। দেখো, বাঁ দিক থেকে ডান দিকে কি হচ্ছে, বৃদ্ধি পাবে,
আর উপর থেকে নিচে হ্রাস পাবে। এটা কেন বললাম দেখো, বাঁ দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, হ্রাস পায়। ঠিক আছে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়া মানে কি, ইলেকট্রনটা নিউক্লিয়াসের তত কাছে আছে, তাই যত নিউক্লিয়াসের কাছে থাকবে তত নিউক্লিয়াসের আকর্ষণ বল তার উপর বেশি থাকবে। ফলে কি হবে, এই ইলেকট্রনটাকে বার করতে বেশি পরিমাণ শক্তি লাগবে। বেশি পরিমাণ শক্তি লাগলে কি হবে, আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে আমি কি দেবো, এবার শ্রেণী বরাবর, শ্রেণী মানে উপর থেকে নিচের দিকে কি হচ্ছে, আয়নাইজেশন শক্তি হ্রাস পাচ্ছে। কেন পাচ্ছে, দেখো উপর থেকে নিচে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়া মানে কি, পরমাণু নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনটা দূরে আছে। ঠিক আছে, তাহলে যত দূরে থাকবে তত নিউক্লিয়াসের আকর্ষণ বল কম থাকবে ইলেকট্রনের উপর, সেই ইলেকট্রনটাকে সহজে বাইরে বার করা যাবে, তাহলে কম পরিমাণ শক্তি লাগবে। তাহলে উপর থেকে নিচে যত যাব তত শক্তির পরিমাণ কম লাগবে, তাহলে তখন আয়নাইজেশন শক্তি হ্রাস পাবে। তাহলে এবার ধরো যে কোনো একটা গ্রুপের কথা বলি, ধরো এই গ্রুপটা অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, ধরো 16 নম্বর গ্রুপ, এই চারটার কথা বলছি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। এই চারটে উপর থেকে নিচের দিকে আয়নাইজেশন শক্তি কি হয়, হ্রাস পায়। তার মানে এখানে অক্সিজেনের আয়নাইজেশন শক্তি সব থেকে বেশি হবে, আর সেক্ষেত্রে টেলুরিয়ামের আয়নাইজেশন শক্তি কম হবে। ক্লিয়ার? এবারে ধরো পর্যায় বরাবর যদি দেখি, ধরো মনে করো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এর মধ্যে সব থেকে বেশি আয়নাইজেশন শক্তি কার হবে, সেটা হচ্ছে আর্গনের। সব থেকে কম কার হবে, সেটা হচ্ছে সোডিয়ামের। 3 নাম্বার পর্যায়ের ক্ষেত্রে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এরপরের যে পর্যায়গত ধর্মটা পড়বো সেটার নাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে পরীক্ষা। দেখো তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে কি হয় না, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে সেটা আমরা জানতে হবে। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে না, তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কোন মৌল যখন কোনো একটি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। কি বলো, কোন মৌল যখন কোনো একটি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, সে আবদ্ধ থাকা অবস্থায় সমযোজী বন্ধনের যে ইলেকট্রন জোড় তাকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। দেখো ভালো করে, এটাও আমি ছবি এঁকে বোঝাচ্ছি। দেখো তড়িৎ ঋণাত্মকতা কিরকম, ধরো মনে করো সাপোজ HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোজেন সমযোজী বন্ধন ক্লোরিন। সমযোজী একটা বন্ধন মানে কি, এখানে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনকে ক্লোরিন নিজের দিকে বেশি পরিমাণে টেনে রেখেছে। কেন না, হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই তড়িৎ ঋণাত্মকতা যেটা আমরা পড়ছি এখন, বা আমি যেটা তোমাদেরকে পড়াচ্ছি, সেটা হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে রেখেছে। তাহলে এটার মেন ক্রাইটেরিয়া কিন্তু এখানে সবসময় সমযোজী বন্ধন থাকতে হবে। ঠিক আছে, এরপরে চ্যাপ্টারে যখন আমি বন্ধন পড়াবো তখন এইগুলো আরো ডিটেলস আলোচনা করবো। সমযোজী বন্ধন কাকে বলে, তড়িৎযোজী বন্ধন কাকে বলে, অসমযোজী বন্ধন কাকে বলে, এগুলো ডিটেলস আলোচনা করবো। দেখো তাহলে ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। সেই তড়িৎ ঋণাত্মকতা দেখো বাম দিক থেকে ডান দিকে কি হয়, বাম দিক থেকে ডান দিকে কি হয়, বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে কি হয়, হ্রাস পায়। তাহলে বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে হ্রাস পায়। কিন্তু বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে একটা এক্সেপশনাল কেস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু 0 হয়, মানে নিষ্ক্রিয় মৌলটাকে বাদ দিয়ে দেবো, কারণ হচ্ছে এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম। ঠিক আছে, কারণ এরা হচ্ছে সবচেয়ে স্টেবল। ঠিক আছে, তাহলে স্টেবল অবস্থায় ও আর ইলেকট্রন নিতে চাইবে না। তাহলে নিষ্ক্রিয় মৌল বাদ দিয়ে, মানে 1 নাম্বার শ্রেণী থেকে 17 নাম্বার শ্রেণী পর্যন্ত এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হবে যে বাম দিক থেকে ডান দিকে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, আর উপর থেকে নিচে হ্রাস পাবে। তাহলে দেখো তড়িৎ ঋণাত্মকতার সব থেকে ইম্পর্টেন্ট যে গ্রুপটা, ঠিক আছে, যেটা পরীক্ষা পড়ে, সেটা হচ্ছে গ্রুপ 17। কি হয়, কি কি আছে এখানে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একটা দিন এই পর্যন্ত দরকার, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি কার, ফ্লুরিনের। ক্লিয়ার? সব থেকে কম কার, আয়োডিনের। এই চারটের মধ্যে আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, আর ফ্লুরিনের সব থেকে বেশি। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে, যে পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে প্রায়, যে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, সেটা হচ্ছে ফ্লুরিন। তাহলে ফ্লুরিন হচ্ছে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল। ঠিক আছে,
সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। ক্লিয়ার? আচ্ছা, এরপর তড়িৎ ঋণাত্মক উপর থেকে নিচে কি হয়? হ্রাস পায় বললাম, বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়। ধরো যে কোনো একটা গ্রুপের কথা বলছি, ধরো এটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। কি বলেছি? নিষ্ক্রিয় মৌল বাদ দিয়ে, কারণ নিষ্ক্রিয় মৌলটা এক্সেপশনাল কেস। সেক্ষেত্রে কি হবে? ক্লোরিনের সব থেকে বেশি হবে আর সোডিয়ামের সব থেকে কম হবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, এরপরে জানবো ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তি কাকে বলে? তাহলে ইলেকট্রন আসক্তি কাকে বলে না, গ্যাসীয় অবস্থায় কোনো মৌল কোনো একটি অ্যানায়ন থেকে ইলেকট্রন নেওয়ার বা গ্রহণ করার ক্ষমতাকে ইলেকট্রন আসক্তি বলে। কি বললাম? গ্যাসীয় অবস্থায়। দেখো কথাগুলো ভালো করে বুঝবে। গ্যাসীয় অবস্থায় কোনো একটি মৌল কোনো একটি অ্যানায়ন, অ্যানায়ন মানে কি? নেগেটিভ চার্জ, যে কোনো ধর্ম এক্স মাইনাস, এই নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ মানে এখানে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনকে নিজের দিকে ধরো ওয়াই একটা মৌল টানার ক্ষমতাকে বলে ইলেকট্রন আসক্তি। মানে ইলেকট্রনকে টানার ক্ষমতা। কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায় কোনো একটি অ্যানায়ন। সেই ইলেকট্রন আসক্তি কি হয়? বাম দিক থেকে ডান দিক কি হয়, উপর থেকে নিচে কি হয়? দেখো, বাম দিক থেকে যত ডান দিকে যাব তত ইলেকট্রন আসক্তি কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক তড়িৎ ঋণাত্মকতার মতোই। আর উপর থেকে নিচে কি হবে? হ্রাস পাবে। ক্লিয়ার? বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে হ্রাস পাবে। এবং এখানেও এক্সেপশনাল কেস হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌলে কোনো ইলেকট্রন আসক্তি নেই, নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন আসক্তি 0। তাহলে গ্রুপ 17 পর্যন্ত আমরা দেখব। তাহলে সেম তড়িৎ ঋণাত্মকতা যা, ইলেকট্রন আসক্তি তাই। ধরো এই তো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ইলেকট্রন আসক্তি কার বেশি? না, ফ্লুরিনের। আর আয়োডিনের সব থেকে কম। ক্লিয়ার? একই জিনিস। আচ্ছা, এরপরে দেখো ধাতব এবং অধাতব ধর্ম, এটা জানবো। দেখো ধাতব ধর্ম যদি বাম দিক থেকে ডান দিকে বাড়ে তাহলে অধাতব ধর্ম কমবে, উপর থেকে নিচে যদি কমে তাহলে বাড়বে। ঠিক আছে, তাই যে কোনো একটা জানলে দুটো জেনে যাব। দেখো ধাতব ধর্ম কাকে বলে? ধাতব ধর্ম হচ্ছে ক্যাটায়নে রূপান্তরিত হওয়ার ক্ষমতা। ঠিক আছে, কোনো একটি মৌল যখন ক্যাটায়নে রূপান্তরিত হয়, ধাতুগুলো কি হয়? ক্যাটায়ন তৈরি করে। আর অধাতুগুলো কি তৈরি করে? অ্যানায়ন তৈরি করে। তাহলে ধাতব ধর্ম মানে হচ্ছে ক্যাটায়ন তৈরি করে। তাহলে ক্যাটায়ন তৈরি করা মানে কি? ইলেকট্রন বর্জন করা। ঠিক আছে, ইলেকট্রন বর্জন করলে তবে সে ক্যাটায়নে পরিণত হয়। তাহলে দেখো ধাতব ধর্মের কথা বলছি, অধাতব বলছি না। অধাতবটা ঠিক উল্টো হবে। তাহলে ধাতব ধর্মের ক্ষেত্রে দেখো বাম দিক থেকে যত ডান দিকে যাব তত ধাতব ধর্ম হ্রাস পাবে, আর উপর থেকে নিচের দিকে যত যাব তত ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। ঠিক আছে, ধাতব। অধাতব হলে বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে হ্রাস পাবে। তাহলে ধাতব ধর্মটা বলছি। তাহলে দেখো এটা ধরো লিথিয়াম, বেরিলিয়াম। ঠিক আছে, লিথিয়াম, বেরিলিয়াম, আর ধরো বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে ধাতব ধর্ম বেশি কার? লিথিয়ামের। সবথেকে কম কার? নিয়নের। ক্লিয়ার? হ্রাস পাবে বাঁ দিক থেকে ডান দিক, উপর থেকে নিচে বৃদ্ধি পাবে। ধরো এই গ্রুপটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ঠিক আছে, এটার মধ্যে দেখো সিজিয়ামের সব থেকে ধাতব ধর্ম কম, আর লিথিয়ামের ধাতব ধর্ম সব থেকে বেশি। হাইড্রোজেনকে তুমি বাদ দাও, হাইড্রোজেনটা দুদিকে থাকে, এটা একটা এক্সেপশনাল কেস। ঠিক আছে, আচ্ছা এটা গেল ধাতব ধর্ম। অধাতব ধর্ম তার ঠিক উল্টো হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে জারণ এবং বিজারণ ক্ষমতা। এটাও যে কোনো একটা জানলে আমি একটা জিনিস করতে পারবো। তাহলে জারণ ক্ষমতা বা বিজারণ ক্ষমতা কাকে বলে? জারণ ক্ষমতা মানে হচ্ছে অপরকে জারিত করা। তাহলে নিজে কি হবে? নিজে বিজারিত হবে। নিজে বিজারিত হয়ে অপরকে জারিত করা। তাহলে নিজে যখন বিজারিত হবে, বিজারিত হওয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে, আর ইলেকট্রন বর্জন করাকে জারণ বলে। তাহলে জারণ ক্ষমতা মানে হচ্ছে নিজে বিজারিত হবে, তাহলে ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে সেটা বাঁ দিক থেকে ডান দিকে কি হবে, আর উপর থেকে নিচে কি হবে? দেখো বাঁ দিক থেকে ডান দিকে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে বৃদ্ধি পেলে জারণ ক্ষমতা কি হবে? বৃদ্ধি পাবে। উপর থেকে নিচে কি হবে? হ্রাস পাবে। এখানেও কিন্তু এক্সেপশনাল কেস হচ্ছে নিষ্ক্রিয় মৌল বাঁ দিক থেকে ডান দিকে। এটা বাদ দিয়ে আমি গ্রুপ 17 পর্যন্ত দেখবো। তাহলে দেখো, তাহলে জারণ ক্ষমতা ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিনের মধ্যে সব থেকে বেশি কার? ক্লোরিনের। গ্রুপ 3 বাঁ দিক থেকে ডান দিকে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে হ্রাস পাবে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে
ফ্লুরিনের জারণ ক্ষমতা সব থেকে বেশি আর আয়োডিনের জারণ ক্ষমতা সবচেয়ে কম। যদি বিজারণ ক্ষমতা বলি তাহলে ফ্লুরিনের বিজারণ ক্ষমতা সব থেকে কম আর আয়োডিনের বিজারণ ক্ষমতা সব থেকে বেশি। ক্লিয়ার? জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে কি কি পড়লাম? পারমাণবিক ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ধাতব অধাতব ধর্ম, জারণ এবং বিজারণ ক্ষমতা। এগুলো ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখবে। আয়নাইজেশন শক্তি ইংরেজি হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তড়িৎ ঋণাত্মকতা কে ইংরেজিতে কি বলে? ইলেকট্রোনেগেটিভিটি। নেগেটিভিটি। আর ইলেকট্রন আসক্তিকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে? আর এগুলো জারণ বিজারণ ক্ষমতা এগুলো জেনে রাখবে। আর ধাতব অধাতব ধর্ম, ঠিক আছে, মেটাল নন মেটাল, ঠিক আছে, আর অক্সিডাইজিং পাওয়ার, রিডিউসিং পাওয়ার। ক্লিয়ার? তাহলে পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক যত ধর্ম সেগুলো বুঝতে পারা গেছে। হ্যাঁ, এরপরে দেখো এইখানে এই পিরিয়ডিক টেবিল থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে বলে রাখি। দেখো গ্রুপ 15 যেটা, এই যে এটাকে আমি কি বলেছিলাম, নাম দিয়েছিলাম নিকটোজেন। এই গ্রুপ 15-এ কি দেখতে পাওয়া যায়? এইখানে ধাতু কল্প দেখতে পাওয়া যায়। মানে ধাতুরও কিছু ধর্ম আছে, অধাতুরও কিছু ধর্ম আছে। কোন দুটো? সেটা হচ্ছে একটা হচ্ছে আর্সেনিক আর একটা নাম হচ্ছে অ্যান্টিমনি। সংকেতগুলো ভালো করে দেখো। এস মানে আর্সেনিক, এস বি মানে অ্যান্টিমনি। ঠিক আছে? তার আর্সেনিক অ্যান্টিমনি হচ্ছে আমার ধাতু কল্প। আচ্ছা, এখান থেকে দেখো গ্রুপ যে 11 আছে, এই যে মৌলগুলো এখানে আছে না, এদেরকে কি বলে? এদেরকে কয়েন মেটাল বলে। কারণ এইগুলো দিয়ে কয়েন তৈরি হয়, টাকা তৈরি হয়। কি কি আছে? সিউ মানে হচ্ছে কপার বা তামা, এজি মানে হচ্ছে সিলভার বা রূপা, আর এ ইউ মানে গোল্ড বা সোনা। তাহলে কপার, সিলভার, গোল্ড কত নম্বর গ্রুপে আছে? 11 নম্বর। তাহলে এটাকে কি বলে? কয়েন মেটাল। মানে এইগুলো দিয়ে কয়েন তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এইখানে দেখো এলএ বলে একটা জিনিস লিখে রেখেছি আর এসি। এলএ মানে হচ্ছে ল্যান্থানাইট। এই ল্যান্থানাইট গ্রুপে টোটাল 15টা মৌল থাকে, সেটা এই জায়গাতেই থাকে। 57 থেকে 71, 57 থেকে 71 পারমাণবিক সংখ্যা, সেটা হচ্ছে ল্যান্থানাইট। আর অ্যাক্টিনাইট যেটা এসি, সেখানে 89 থেকে 103, এখানেও 15টা থাকে। ঠিক আছে? এইগুলো নিয়ে সেরকম কিছু জানার দরকার নেই। ল্যান্থানাইটটা শুরু হয় ল্যান্থানাম এলএ থেকে, শেষ হয় লুটেসিয়াম এলইউ। আর অ্যাক্টিনাইট শ্রেণীটা শুরু হয় অ্যাক্টিনিয়াম এসি থেকে, লরেন্সিয়াম এলআরএ। ক্লিয়ার? লরেন্সিয়াম এলআরএ এইটুকু জেনে রাখলে হবে। এখান থেকে সেরকম কিছু প্রশ্ন আসে না। অ্যাক্টিনাইটসে 15টি মৌল থাকে আর ল্যান্থানাইটসেও 15টি মৌল থাকে, এটা মনে রাখবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এরপর আমি কেমিস্ট্রি অন্য ক্লাস করাবো। ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে। আর বন্ধুদের মাঝে আমার চ্যানেলটা তোমরা শেয়ার করে দেবে এবং নিজেরা সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।